যে জয়া ও বন্ধুরা এসে তোমার কেমন লাগছে? প্রথমে তোমার ফিলিংটা জানতে চাই। খুব ভালো লাগছে, কারণ আমি যেই কাজটি করি সেটাতে মানে আমি মনুষ্য বর্জিত এবং সমাজ থেকে অনেকটা দূরে। হুম। কারণ পথকুকুর বা বেড়ালকে খাওয়ানো এখন অনেক মানুষই সেটা মনে করে সেটা খুব মানে কি বলবো, সেটা খুব নোংরা কাজ, সেটা সমাজের চোখে খুব ব্রাত্য। মানে আমি বলতে পারো আমি সমাজের থেকে অনেকটা বাইরে, সেটা আমার অনেক প্রিয়জনের থেকে অনেকটা বাইরে। মানে এই কাজটি করতে আসার পরে পরিবার সেখান থেকে অনেকটাই বাইরে, মানে সবাই নয়, বেশ কিছু লোক তো আছেই পাশে পরিবারের, কিন্তু বেশ কিছু লোক যারা পছন্দ করেন না, পাড়া প্রতিবেশী, সব থেকেই মানে তুমি বলতে চাইছো সবাই অ্যাকসেপ্ট করতে পারেনি না, এইভাবে একদমই না, তোমাকে? কেউ করতে আজও আজও পারেনি। তবে হ্যাঁ, কিছু কিছু পেয়েছি, ভালো বন্ধু পেয়েছি, ভালো মানুষ পেয়েছি, ভালো ছেলেপুলে পেয়েছি, যার জন্য হয়তো আজকে আমি এখানে আসতে পেরেছি বলেই কারণ এইগুলো সমাজের তুলে ধরা বা এগুলো হাইলাইট করা, এই মানুষ তো খুব কম এদের নিয়ে কথা বলার, যারা কথা বলতে পারে না, আমরা যারা তাদের হয়ে আমরা যারা প্রতিবাদ করি, আন্দোলন করি, তাদের দুমুঠো একটু খেতে দিয়ে বাঁচাতে চাই বা একটু চিকিৎসার করি, তাদের পেছনে কেউ না কেউ আচ্ছা, থাকলে তো। তোমাকে আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে। আমি প্রথমে জানতে চাইবো, অনেক গল্প আজকে আমরা করব, অনেক আড্ডা দেব, মানে এই এপিসোডটা যেন শেষই হতে চাইবে না, কারণ টপিকটাই আমাদের এরকম ইউনিক টপিকটা, তাই কি না? আমি একটাই কথা জানতে চাই, তুমি যখন ছোট ছিলে, মানে এটা কি তোমার চাইল্ডহুড লাভ, না ধরো তোমার কবের থেকে এই জার্নিটা শুরু হয়েছিল? হ্যাঁ, না, ছোট থেকে এটা আমার চাইল্ডহুড লাভ নয়। আমাদের বাড়িটা হচ্ছে বেসিক্যালি 1951 সালের বাড়ি, মানে আমার বাবা যেখানে থাকতেন, অনেক পুরনো বাড়ি। বোঝাই যাচ্ছে সামনের দিকে আমাদের যে গোল বারান্দা ছিল, সেই বারান্দাটা অনেক বড়, এবং ছোটবেলায় আমাদের একটি গাড়ি ছিল, সেই গাড়িটা গ্যারেজে ঢুকতো, মানে সামনের কাঠের দরজা সেটা খুব বড় ছিল। তো আমি আমার দাদুকে দেখতাম যখন বৃষ্টি হতো বা কোনো সময় সেই দরজাটাকে খুলে রাখতেন, যাতে কুকুর বেড়াল আশ্রয় নিতে পারে বাড়িতে, কিন্তু খাওয়ানো, তাদের ট্রিটমেন্ট করতে হয়, তাদের খাওয়াতে হয়, তাদের চোখের দিকে তাকাতে হয়। তাদেরও ফ্যামিলি আছে আমাদের মতোই, তারাও মা হয়, কেউ বাবা, কেউ মরতে দেখেছে। এই জিনিসগুলো তখন বুঝতাম না, ওটাই আমাদের কাছে অনেক ছিল যে না, বৃষ্টি হয়েছে তো দাদু বলেছে দরজাটা খুলে দাও, ওরা এসে একটু বসুক, হ্যাঁ আশ্রয় নিক, আবার চলে যাবে। তো এইটা ছিল হচ্ছে আমার ছোটবেলার জার্নি। বিয়ের আগে আমার বাড়িতে একটি বেড়াল ছিল, সেই বেড়ালটি মানে আমার বাড়ি আর আমার পিসির বাড়ি ঠিক অপোজিট ফুটে ছিল। তো তাকে আমি রাস্তা থেকে পাই, তাকে খেতে দিতাম, সে বাইরেই ঘুরঘুর করতো। আমি যখন ফুট ক্রস করে যেতাম পিসির বাড়িতে, আমার পেছন পেছন সে যাবে, তো আমি খুব ভয় পেতাম, আমার তাকে কোলে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। তখন তো আমার এত নলেজ নেই, তখন স্কুলে পড়ি বা স্কুলের শেষ গণ্ডি, হয়তো 9-10 এইরকম টাইমটাই হয়তো হবে। সেই সময় আমার এখনো মনে আছে, আমাদের রাস্তাতে একটা অটো চলতো, তো ও খুব ভয় পেতো বলে আমি নিচেই ঠিক আছে মাঝে ছেড়ে দিতাম, নিচে যেত। তো ওর অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের পরে ওদের যে ডাক্তার থাকতে পারে আমার সেটাও তখন ধারণা ছিল না। তবুও আমি আমাদের পাড়ার দোকানে গেছিলাম যে কি করা যায়, তখন আমি কিছুই করতে পারিনি। ওই হয়তো 24 ঘন্টার মধ্যে বাচ্চাটা মারা যায় আমার চোখের সামনে। তখন আমি এত কাজ করতাম না, ওদের যে ট্রিটমেন্ট হয় আলাদা বলে কোনো ভেটেরিনারি সায়েন্স আছে, ওদেরও ডাক্তার হয়, ওদের ওষুধ, তখন আমি জানতাম কিছুই না 24 ঘন্টায় বাচ্চাটি মারা যায়। এটা হচ্ছে আমার বিয়ের আগের ঘটনা। বিয়ে হয় আমার কলেজে পড়তে পড়তে, মানে কলেজে পড়ার শেষে। আমি যখন শ্বশুর বাড়িতে আসি তখন দেখি আমার শাশুড়ি মা, আমাদের বাড়িতে প্রচুর বেড়াল, মানে শ্বশুর বাড়িতে বলছি প্রচুর বেড়াল, উনি রাস্তা থেকে বেড়াল ডেকে ডেকে এনে বেড়াল খাওয়াতেন। তো তখন আমার অদ্ভুত লাগতো, মানে আমি তো অত বেড়াল কুকুরে কখনো মানুষ হইনি, বেড়াল অত কুকুর না, উনি বেড়ালটাই খাওয়াতেন। তো উনি কি করতেন, খাওয়া দাওয়ার পরে আমাদের বাড়িতে না রান্না হতো না, মাছটা একটুখানি ভাতটা একটু মেখে উনি রেখে দিতেন। তো বেড়ালগুলো আসতো, বেড়ালগুলো এসে খেত, মাঝে মাঝে কি হতো অনেক সময় আমাদের বাটিতে মুখ দিয়ে দিত। তখন আমার মনে হতো ইস, ওই বাটিটা তো মেজে আমি খাবো, তাহলে আমি কেন করবো? এটা নিয়ে আমার হাজবেন্ডকেও প্রশ্ন করতাম, এটা কি, উনি তো আলাদা পাত্রে দিতে পারেন বা খাওয়ার পরে বেড়ালগুলোকে তাড়িয়ে দিতে পারেন। তুমি যে এখন মানে ইউ আর এ মাদার টু 19 ডগস, একদম বাড়ির ভেতর। আমি বলছি তুমি যদি আমাকে মাদার বলো তাহলে আমি বলবো আমি পুরো পশ্চিমবঙ্গের বাচ্চাদের
মানে পশ্চিমবঙ্গে। বললেও হুম, মানে আমি হুম। হাসি পায়, পারলে পুরো ভারতের বাচ্চাদের আমি মা, যেখানে যেখানে কুকুর তুমি আছে। চাও, তুমি আমি চাও, চাই, চাও। কারণ আমি সকলকে বাঁচাতে চাই, যারা রাস্তায় থাকে অবশ্যই, ভয়েসলেসদের জন্য তুমি একদম যারা সবকিছু রাস্তায় করতে চাও। থাকে, যারা আমাদের মানে দেশীয় বাচ্চা, হুম। যারা ঠিক সেরকম মানে তোমাকে কি বলবো, আশ্রয় পায় না। আশ্রয় পায় না, বা আশ্রয় মানে আমরা তো কুকুর ভালোবাসি, সবাই কুকুর কেনে, হুম। তারা আমরা বিদেশি কুকুর কেনে, তাদের দেখতে ভালো, হুম, কিন্তু কোথাও না কোথাও মনে হয় ইন্ডিয়ান ডগ দেখতে ভালো নয়, হুম। তাদের মনে হয় ওদের রাখা যায় না, ওদের কিন্তু এটা লোকে ভুলে যায়, ইন্ডিয়ান ডগ না আমাদের পরিবেশ প্রকৃতির সাথে খুব মানানসই। হুম। তো একটি বিদেশি কুকুর আনলে তোমার যা মানে কষ্ট হবে, হুম। তাকে নিয়ে যাওয়া, তার ভ্যাকসিনেশন যে মানে প্রবলেম গুলো, তার হুম। একটুতেই শরীর খারাপ, হুম। সেটা কিন্তু আমাদের দেশীয় বাচ্চাদের হয় না। হয় না। তো তুমি যদি ডগ লাভার হও, হুম। তাহলে তুমি যে কোনো, তোমার তো ব্রিডটা আসল না, হুম। তুমি মানুষ ভালোবাসো, তার মানে তোমাকে আম্বানি আদানিকেই ভালোবাসতে হবে, আর কোনো কথা নেই। ইউএস তুমি হ্যাঁ, আমার বক্তব্য বোঝা গেল, তো তুমি তো রাস্তার কোনো ভিখিরিকে দেখলে তাকে খেতে, তোমাকে খেতে দিতে হলে তোমাকে কোনো বড় লোককেই কফি খাওয়াতে হবে বা কফি পার্লারে নিতে হবে, তা তো নেই। তুমি রাস্তার চায়ের দোকান থেকে তো একটি গরিব মানুষকেও চা বিস্কিট খাওয়াতে পারো। তোমার মনুষ্য প্রেমটা তো এরকম হওয়া উচিত। তো ডগ লাভারদেরও, যারা কুকুর ভালোবাসে, যে বাড়িতে তারা চায় একটা কুকুর রাখতে, তাহলে হোয়াই নট, যাদের আশ্রয় নেই তাদের, আমরা এত মানে মেরা ভারত মহান কোট আনকোট 14 তারিখ হলে আমরা প্রত্যেকের ডিপিতে একটা করে দেখি ভারতের পতাকা নিয়ে তারা একটা করে ফটো দিয়েছে। তারা কি কখনো মনে করে যে আমরা ভারতকে ভালোবাসছি মানে কাকে ভালোবাসছি? আচ্ছা, তো আমি ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। তোমার মনে যেই ফিলিংটা আছে, হয়তো আমরা সবাই হয়তো যারা শুনছে, কেউ হয়তো উপলব্ধি করতে পারবে, কেউ পারবে না, কিন্তু তোমার মনে অজস্র ভালোবাসা আছে এই ভয়েসলেসদের প্রতি, ঠিক কি না? তো আমি এখন স্পেসিফিক্যালি একটু জানতে চাইবো, এটা শুনলাম তোমার জার্নিটা কোথা থেকে মোটমাট একটা অরিজিন হয়েছে, কিছুটা বুঝতে পারলাম। তো এখন আমি জানতে চাই যে 19টা যে কুকুর তুমি বাড়ির ভেতরে রেখেছো, আর 22টা বেড়াল আছে, প্লাস 102টো কুকুরছানাকে তুমি তোমার সারাউন্ডিংসে ডেইলি দুবেলা করে ফিট করাচ্ছ, সেটার ব্যাপারে কি তোমার কোনো গভর্নমেন্ট হেল্প, কোনো না, এনজিও হেল্প না, কিছু আছে? না, না, কোনো রকম আমি হেল্প নিই না, আমি শুধু ফিডই করাই না, হ্যাঁ আমি দিনে একবার ফিট করাই রাতে, আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমার ওদের স্টেরিলাইজেশন, ওদের ভ্যাকসিনেশন বলতে আমি শুধু এআরভিটা মানে অ্যান্টি র্যাবিস, যেটা দিলে ওরাও ভালো থাকে বা আমরাও। অনেকে কি হয়, কুকুর আদর করতে করতে হতে পারে যে ওদের নখটা তোমার গায়ে লেগে গেল বা দাঁতটা, হ্যাঁ, এই নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। তো অনেকে মনে করে একটু রক্ত বেরিয়ে গেল, তো এবার ওই কুকুরটার জন্য আমার কি হতে পারে? আমার যদি বছরে একটা করে অ্যান্টি রেবিস দেওয়া থাকে, ওদের রেবিসটা তো একদম, ওদের ফ্যাটাল, তো মানুষ ভয় পাবেই। সবাই তো আর কুকুর ঘাটতে বা কুকুর পছন্দ করে না। এবার কুকুর যে সবসময় মানুষকে অ্যাটাক করছে তাও নয়, অনেকে আদর করতে করতে দেখবে হয়তো ওর নখটা লেগে তোমার পাটায় কিছু হয়ে গেল, বা ও মাথা দিয়ে আদর করতে করতে কোনোভাবে ও আদর করতে করতে দাঁতটা লেগে গেল। তো আমি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা প্রত্যেক বছর একটা করে ভ্যাকসিন ওদের দিই। তাছাড়া ফিডিং, এবং আমার ফিডিং জোনের প্রত্যেকটা বাচ্চা স্টেরিলাইজ, মানে আমি স্টেরিলাইজেশন করিয়েছি ওদের। আচ্ছা, তুমি তো অ্যান্টি র্যাবিসটা ওদের জন্য প্রত্যেকটা বাচ্চাকে তুমি দাও, এটা মানে আমি কি বলবো তোমাকে, হ্যাটস অফ। মানে এই ধরনের কাজ উইদাউট এনি গভর্নমেন্ট ব্যাকআপ আর কোনো এনজিও ছাড়া তুমি নিজের বাড়ির ফান্ড ইউজ করে দিচ্ছ। আচ্ছা, আমি আরেকটা কথা এখানে জানতে চাই, এই যে তুমি যেই ভ্যাকসিনটা দিচ্ছ সেটার সাথে স্ট্রে ডগদের এই ডিএইচপিপিআইএল আছে একদম, যেটা একদম মানে একদম 100% দরকার। কিন্তু ব্যাপারটা কি, ওই যে বললাম আমার তো কোনো ফান্ড নেই, আর আমি চাইও না, ফান্ডাটা আমার নেই। তো এটা একদম আমি যেটা করি সেটা হচ্ছে নিজে থেকে বললে আমার তো কোনো, আমি একদম নিপাট গৃহবধূ আগে করতাম, আগে আমি খুব টিউশন মানে আমি নিজে করতাম, তারপর আমার বিশেষ শারীরিক প্রবলেমের জন্য আমি সেটা ছেড়ে দিই। আমি এখন একেবারেই কোনো রকম, আমার কোনো আর্ন নেই, যতটুকু করতে হয় আমার হাজবেন্ডের কাজে, ও একটা স্কুলে পড়ায়, গভর্নমেন্ট স্কুলে। আচ্ছা, সেটা আমি একটু জানতে চাই যে তুমি যে বললে তুমি ফান্ডাটা চাও না, হ্যাঁ, সেটা আমিও জানি, আমি যতটুকু তোমাকে চিনি। কিন্তু এই যে ফান্ডটা, যে 102টো কুকুরকে রোজ একবেলা করে তুমি রাতে খাওয়াচ্ছ পেট পুড়ে, আমি জানি তুমি পেট পুড়েই খাওয়াবে, হতেই পারে না, সেটাতে কোনো কার্পণ্য। আচ্ছা, তার সাথে বাড়িতে তোমার 19 + 22 এই যে ভয়েসলেস প্রাণীগুলো আছে, ফান্ড তার মান্থলি তো তার একটা খরচ আছে, বিশাল খরচা, ব্যাপক খরচা। যেমন ধরো আমি তোমাকে অ্যাপ্রক্সটা বলতে পারবো না, কারণ কিরকম কেন বলতে পারবো না, কোনো মাসে আমি
4টে বাচ্চাকে স্টেরিলাইজেশনে পাঠাই। এখন হুম, প্রত্যেকটা বাচ্চা স্টেরিলাইজেশনে হুম, 3,000 টাকা করে খরচা হয়। হুম, আমি যেখান থেকে করাই ওরা হুম, 3,000 করে নেয়। হুম, এবার সেটা আমি কোনো মাসে 3টে পাঠাই, কোনো মাসে 4টে পাঠাই। হুম, খুব বর্ষাকালটাতে আমি অ্যাভয়েড করি, আর শীতকালটাতে অ্যাভয়েড করি। এই যে তুমি বললে ডিএইচভিপিআইএল হুম, ভ্যাকসিনটা, এটা ওদের বেশ কিছু রোগ হয়, যেমন ধরো পারভো, ডিস্টেম্পার রোগটা বেসিক্যালি ওটা শীতকালেই হয়। আমাদের যেমন নিউমোনিয়াটা হয় হুম, ওদের, এবং ওটা ওদের ক্ষেত্রে ফ্যাটাল। হুম, একবার ডিস্টেম্পার হলে ওদের খুব মানে একদম যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, হুম, তুমি বাঁচাতে পারবে। যারা আমরা রাস্তায় কাজ করি, আমরা দেখলে বুঝতে পারি হুম, মেবি এটা ডিস্টেম্পারের দিকে গড়াবে, হুম, তখন আমরা সেভাবে সেই কাজটা শুরু করে দিই যাতে ওর হুম, না হয়। হুম। কিন্তু এটা তো মানে বায়ুবাহিত রোগ, একটা হলে বাকি 5টার একটা তো এক্সপেন্স এক্সপেন্স। হ্যাঁ, এবার কি হয়, আমি ডিএইচপিপিএলটা এই কারণে দিতে পারি না, এক্সপেন্সিভ বলে। কিন্তু তার জন্য কিন্তু আমি তোমাকে বলে দেবো কি কি করলে ডিস্টেম্পারটা থেকে তুমি দূরে থাকতে পারো, সেটাও আমি সেটা ঠিক আলোচনা আছে, করব। আসছি। এক্সপেন্সটা আমি তোমাকে একেবারে না বলতে পারলেও ধরো 50 থেকে 52,000 এটা আমার এভরি মান্থ খরচা হয়। তো এই এক্সপেন্সটা তোমার মানে সংসারের খরচ থেকে একদম না, সংসারের যেহেতু খরচ তুমি থেকে, বললে তোমার কোনো একদম backup সংসারের নেই। খরচ থেকে, একদম তুমি সংসারের খরচ গৃহবধূ। থেকে। হ্যাঁ, গৃহবধূ, এটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের মানে আর্নিং থেকে আমাদের যায়। সত্যি তোমার মানে হাজবেন্ডকেও হ্যাটস অফ বলতে একদম, লাগবে যে ওটা তো তোমার মানে ওটা তো আমার পরম প্রাপ্তি। মানে আমি যেটা ভালোবাসবো সেটা ওনাকেও ভালোবাসতে হবে, সেটা কোথাও লেখা নেই। লেখা নেই। না, এবার উনি ভালোবেসেছেন, এবং সেটা আমার হাজবেন্ড, আমার একটি কন্যা আছে, মানে হুম, মানব সন্তান হুম, ওই একটি মাত্রই আছে। তো দুপেও বাচ্চা আমার মেয়ে, সেও যথেষ্ট পশুপ্রেমী। মানে মানে ঘরের এতগুলো বাচ্চাকে মাহলটাই নিয়ে বাড়িতে এমন। থাকি, তারা কিন্তু কেউ কেজে থাকে না, তারা সবাই ঘরে ঘোরাফেরা করে। হুম, সুতরাং খাটে বলো, আমার ঠাকুর ঘরে বলো, হুম, রান্নাঘরে বলো, সর্বত্র ওরা বিরাজমান। হুম, এবার সেখানে কিন্তু থাকতে গেলে হুম, প্রত্যেককে মেনে নিতে হবে, কারণ আমার মেয়ের ঘরেই অন্তত পক্ষে 10টা বেড়াল থাকে, হুম। 3টে কুকুর থাকে। আচ্ছা, এবার আমি এখানে এই প্রশ্নটা না মানে তুমি যখন তোমার মেয়ের কথা বললেই হুম, না জিজ্ঞেস করেই পারছি না, ইউ আর এ হিউম্যান মাদার ফার্স্ট হয়েছিলে তুমি। একদম। তোমার মেয়ের বয়স কত? 21। 21 বছর আগে তুমি হিউম্যান বেবির মাদার হুম, হয়েছিলে, হুম। ইউ আর এ হিউম্যান মাদার। আর এই যে এতগুলো পেটের তুমি মানে পেরেন্ট, সিঙ্গেল পেরেন্ট বলা যায়, হ্যাঁ, তো সেটার জন্য তুমি মানে ডিফারেন্সটা কোথায় খুঁজে পাচ্ছ? অনেক ডিফারেন্স আছে। 17 সালে প্রথম আমার বাড়িতে আমি আমার 4 প্রিয় বাচ্চাকে আনি, একটি মেয়ে সন্তান। আমি ঠাকুর দেখতে যাব, আমাদের বাড়ির ঠিক পাশেই বেহালা ক্লাব। হুম, তো রাতে বেরিয়েছি আমি, আমার মেয়ে আর আমার এক প্রাক্তন স্টুডেন্ট, ঠাকুর দেখতে যাব বলে। হুম, তখন একটি কুকুর ছানা, হুম, মানে খুব সুন্দর দেখতে, ও এধার ওধার দৌড়দৌড়ি করছে। হুম, এবার আমি একদম ছোট তখন, আমি না ওর বয়স কত হতে পারে আমার নলেজ নেই। আমি শুধু বাচ্চাটাকে তুললাম, তুলে দেখলাম খাও 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 করছে, আমার সামনে তুলতে মুখ চাটছে। তুমি আমি খিদে পেয়েছে, তাহলে বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে গিয়ে তাকে 2টি বিস্কুট ভেঙে দিলাম, সে তো খাচ্ছে না। আমি বললাম কি হবে, সে তো খেতে চাইছে না। তবে কি দিতে পারি, তখন তো আমি এত কিছু জানি না। তখন বাড়িতে একটু দুধ একটু গরম করে এইটুকুনি ভাত দেখলাম চেটে চেটে খেলো। হুম। তো তাকে দেখতে এরকমই ছিল যে আমার মানে বর বলল নিশ্চয়ই ঠাকুর দেখতে এসছে, আমাদের অনেক লম্বা গাড়ি দাঁড়ায়, লম্বা লাইন, যেহেতু বেহালা ক্লাবের পুজোটা খুব। তো বললো যে নিশ্চয়ই কারোর ওখান থেকে গাড়ি থেকে নেমে এসছে, বা কারোর বাচ্চা হবে। তো আমি বললাম তাহলে তুমি বাড়িতে রাখো। গিয়ে আমি সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবে গেলাম, ক্লাবে গিয়ে ওদের বললাম তোমরা অ্যানাউন্স করো কারোর এখানে একটি কুকুর হারিয়ে গেছে, নাকি? যে আমার কাছে আছে, যদি কারোর হয় আমার বাড়িতে এসে বললে, একদমই হুম, ছোট্ট। হুম, তো আমি ছবি তুলে নিয়ে গেছিলাম, ওদের দেখালাম। ওরা অ্যানাউন্স করতে কিন্তু কেউ আসেনি, আসেনি। সেদিন এলো না, পরের দিন এলো না। তো আমার একজন জানাশোনা আছে, যার ক্লিনিক আছে পেট, আমি পরের দিনই ওকে নিয়ে গেলাম। তো ও দেখে বললে তো পেটে প্রচুর কৃমি, তোমাকে এটা এটা করতে হবে, এটা এটা খাওয়াতে হবে, এইটা এটা। ও বেবি বাচ্চা, ওর দেখো, তখন আমাকে দেখালো টিথ এরকম, ও মায়ের দুধ খেত। তো এই এই ব্যাপার, তুমি ওকে সেটা কি প্রথম সেরেল্যাক, জার্নিটা যে প্রথম শুরু জার্নি, হয়েছে না? তখন সেরেল্যাক খাওয়াবে। তো আমি বললাম কেমন হচ্ছে, তুমি যেমন তোতাকে খাওয়াতে ঠিক যেভাবে গুলে, তবে অতটা না, ওদের 1 চামচে করে 4 বার তুমি ফিট করাবে। পেছনে পরে পরে এই হোমিওপ্যাথিক ওষুধগুলো ওকে দেবে, এগুলো দেবে। সেই আমার প্রথম শুরু। তা আমার ছানার পেট নাম, প্যারেন্টিং শুরু একদম হলো। আমি নাম রাখলাম, যেহেতু পঞ্চমীর দিন পেয়েছি দুর্গা। তো দুর্গার নামটা নিয়েও আমাদের বাড়িতে তখন খুব সমস্যা ছিল। সেই সময় আমার মানে শ্বশুর শাশুড়ি দুজনই মারা গেছেন। বাড়িতে আমরা 3 জন, আমার নিয়ারেস্ট ডিয়ারেস্ট সবাই বলেছিল দুর্গা, কুকুর কুকুরের নাম তার নাম দুর্গা। হলো। তখন আমি বললাম তোমরা তো সবাই সনাতনী বা আমরা হিন্দু, আমাদের হিন্দু, যদি আমি মহাকাব্য দেখি মহাভারতে, একমাত্র ওই কুকুরটি যে স্বর্গে যাওয়ার একমাত্র সে সম্মতি পেয়েছিল।
বাকি যুধিষ্ঠিরও কোনো না কোনো কারণে ফেলিওর, যাকে আমরা সত্যবাদী যুধিষ্ঠির বলে থাকি। কোথাও না কোথাও সেও তো মানুষের সন্তান, তো সেও ফেলিওর হয়েছিল। একমাত্র এই কুকুরটি গেছিল স্বর্গ পর্যন্ত। তারপরে আমরা সাধক বামা খ্যাপাকে চিনি, যার এখনো অবধি কুকুর, বা আমরা লোকনাথ বাবার গল্প শুনেছি যে যিনি কুকুর সেজে তার ভক্তের বাড়িতে গেছিলেন যে ভক্তের আচরণ পরীক্ষা করার জন্য। তা যদি আমাদের সারাউন্ডিং এত কুকুর থাকে, বা আমরা জানি কুকুর Why not do that? একদম, আমরা যে কেন হবে না? যেই গাছটিকে আমরা মনে করি তুলসী গাছ এবং আমরা তাকে পুজো করি, একমাত্র কুকুর তাতে হিসু করার একদম। পারমিশন পেয়েছে। তো যদি তাই হয়, যদি মহাকালের বাহনও হয়, হুম। তাহলে আমার মায়ের নাম দুর্গা, অসুবিধে কোথায়? থাক না। একদম, একদম। খুব পঞ্চমীর সুন্দর দিন তোমার পেয়েছি দুর্গার নাম, রাখলাম, নাই নয় answer, দুর্গা। খুব সুন্দর। আচ্ছা, এত মানে সুন্দর সুন্দর আমরা মানে আনকমন থটস জানছি না, খুব সুন্দর। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করে না করে পারছি না। তুমি বললে যে তোমার হাজবেন্ডের হেল্পে তোমাদের মানে মান্থলি যেটা ইনকাম সেটার থেকে তুমি 50 প্রায় 50% আমাদের এতে চলে যায়। তোমাকে একদম, তোমাকে বললাম আমার হাজবেন্ডের এখন যা আর্ন তার 50% আমাদের চলে যায়। এরপরে যেটা আমাদের থাকে, আমরা বেসিক্যালি সত্যি বলছি, আমার মেয়ে 18 থেকে, ও যেখানে চিকেন ওর ফেভারিট ছিল আর প্রন, 18 থেকে ও একদম কুকুর আসার পর থেকে আস্তে আস্তে যখন বাড়তে থাকলো, আমি সবাইকে রেস্কিউ করতে থাকলাম। আমার বাড়িতে কিন্তু এবার দুর্গা ছাড়াও বাকি যারা আছে তারা কিন্তু কোনো না কোনো রেস্কিউড, মানে এই গল্প যদি তুমি পড়ে শোনো, এর মধ্যে রেপ ভিকটিমও আছে, তার মধ্যে অন্ধ কুকুরও আছে, এখনো বাড়িতে আছে যে চোখে দেখতে পায় না। সব শুনবো, সব একদম। এবার সব শুনবো। আমি তোমাকে ইন্টারাপ্ট করছি এখানে। এই যে রেপ ভিকটিম যে তুমি বললে, কুকুর রেপ ভিকটিম, একদম আমার মনে হয় না পুরো পৃথিবী এই টার্মটা, হয়তো কেউ শুনেছে কিন্তু আমি কখনো শুনিনি। এটা আমি একদম শুনতে, এটা 22-এর ঘটনা। 22 সালে আমার কাছে আমার এক প্রাক্তন স্টুডেন্টের বোন মারফত একটা 8 সেকেন্ডের ভিডিও এসেছিল, যেখানে আমি দেখতে পাই একজন ভদ্রলোক একটি রাস্তাতেই একটি দেশীয় কুকুরের সাথে সে রেপ করছে। কিন্তু ভদ্রলোকের পেছনটা, মানে দেখা যাচ্ছে পেছনটা, ওটা সিসিটিভি ফুটেজ মেবি ছিল, পাঠিয়েছিল ওটা আমাকে, যে বাচ্চাটাকে বাঁচানোর জন্য যে কিছু একটা করা যায় কিনা। কারণ সেই সময় আমি তো ফিট করাই বা ট্রিটমেন্ট করাই বা আমি সব জায়গা থেকে কুকুর তুলে পাঠাই, লোকে মোরাললেস তখন 22 সালেও আমাকে চেনে। তো আমাকে বললো দেখো না একটুখানি যে বাচ্চাটাকে কিছু করা যায় কিনা। এই রাস্তাটা আমি চিনতাম না। তো তখন 22, তো আমি ওই ধরো 17 নাগাদ, 15, 16, 17 নাগাদ আমি আমার টিউশন পুরো ছেড়ে দিই। কিন্তু তবুও আমার স্টুডেন্টদের সাথে আমার খুব ভালো, এখনো পর্যন্ত প্রত্যেকের সাথে আমার ভালো রিলেশন। এখনো তারা বাড়িতে আসলে বা তাদের বাড়িতে যাবো, আমার তখন এটা আছে। তো পুরো তাদের মধ্যে ওয়ান অফ দেম, তাদের একজনের বোন আমাকে পাঠিয়েছিল। তো তাদের আমি সার্কুলেট করি যে এই রাস্তাটা কেউ চিনতে পারছে কিনা, রাস্তাটা কোথায়, কারণ আমি রাস্তাটা চিনতাম না। তো ওরকম 2 দিনের মধ্যে ওরা আমাকে বের করে দেয় রাস্তাটা কোথায়, এবং তারা গিয়ে দেখেও আসে বাচ্চাটিকে। আমি বলি বাচ্চাটির ছবি তুলে আনো, বাচ্চাটিকে দেখো যে ঠিক আছে কিনা, বিশেষ করে ভ্যাজাইনাটা দেখো। তখন ওরা বলে যে না, এ তো ব্লিডিং হচ্ছে, রাস্তায় টপ টপ করে ব্লাড পড়া। তখন আমি বুঝি 2 দিন আগে কুকুরটাকে রেপ করা হয়েছে। হ্যাঁ, ওটা রোজই ভদ্রলোক মোরলেস সপ্তাহে 3 থেকে 4 দিন ওর এই কাজটা ছিল। এবার তুমি বলবে কি করে, একটা কুকুরকে সে খেতে দিত কুকুরটাকে। আচ্ছা, ভালো খাবার, মানে যখন আমি মানে ভদ্রলোকের সাথে, তথাকথিত ভদ্রলোকের সাথে আমার কথা হয়, আমি বলেছিলাম তুমি আবার দেখ মানে নিশ্চয়ই, হ্যাঁ তাকে ধরা হয়েছিল, তাকে, সেটাও একটা গল্প। তার সাথে যখন আমার কথা হয় তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে লোকে তো কুকুরকে ভয় পায়, কুকুর তো কামড়ে দেয়, লোকে তো বলে কোট আনকোট কুকুর নাকি খুব হিংস্র প্রাণী, তো তুমি ভাই যে এই কাজটা করলে, হ্যাঁ একটা মেয়ে হলে তাও করা, যেটা কুকুর তোমার ভয় লাগলো না? তার তো ক্যানাইন টিথ আছে 4টে, ছিঁড়ে খেলে। সে দিব্যি আমাকে হেসে বলছে না আমি তোকে খেতে দিই। মানে তুমি বলছো কোনো ভদ্রলোক, মানে যাকে তুমি ভদ্রলোক বলছো, আমি তো বলতে বাধ্য, কারণ কোট আনকোট আমরা কোনো মানুষকে দেখলে প্রথমে ভদ্রলোকই বলি। হ্যাঁ, তো এবার ও আমাদের মতো হিউম্যান বিং, অবশ্যই। ও রেপ করেছিল রাস্তায় একটা কুকুরকে, সামহাউ মানে হ্যাঁ করতো, মানে আমি তো খবর পেয়েছি অনেক পরে, ও প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 বার করে ওই জিনিসটা কুকুরটির সাথে হতো। তো আমি এটা দেখার পরে পুলিশ কেস হয়, বাচ্চাটিকে ওখানেই ছিল। আমার খুব চেনাশোনা একজনের তরফ থেকে আমি একটি উকিলকে পাই। তো সেই উকিল আমাকে প্রথমেই বলেছিল দিদি তুমি বাচ্চাটিকে তুলে নাও, কারণ বাচ্চাটিকে যদি তুমি না তুলে সেফ না রাখো, তাহলে কি এই বাচ্চাটিকে যদি কেউ বিষ দিয়ে দেয়, তোমার কেসটা ধোপে টিকবে না, বাচ্চাটি মরে গেলে তুমি শিগগিরই তোলো বাড়িতে। তো আমি সেই রাতেই ওকে নিয়ে আসি। অদ্ভুত ভাবে তুমি জানো না, যখন আমি বাড়িতে নিয়ে আসি বাচ্চাটি ভয় পাচ্ছে,
অদ্ভুত ভাবে ও সবাইকেই মানে তখন তোমাকে যদি দেখ, আমি ওর নাম রাখি তেজস্বিনী, তেজু, মানে তেজু ডাকি ওকে এখন, আর আমার এখনো আছে আমার কাছে। এত ভয়, মানে একটা কুকুরকে মাথায় হাত দিলেও কাঁদতো, গায়ে হাত দিলেও কাঁদতো। আর সবচেয়ে খারাপ, আমি যখন ওর রেপ টেস্টটা করতে যাই আমাদের ওখানে হাসপাতালে, আমি দেখেছি ওর দুটো হাত দুটো পা বেঁধে, সামনে দুটো পুলিশ, একটা উকিল দাঁড়িয়ে থেকে টেস্টটা হচ্ছে। আমি বাড়িতে এসে কেঁদে ফেলে আমার মেয়েকে বলেছিলাম যে এটা কি সমাজ। আমি বুঝতে পারছি তোমার মানে আমার মেয়ে বলেছিল মানুষের সাথেও এরকম হয় মা। ও বলেছিল যে মহিলাদেরও যখন রেপ করা হয় তাদের সাথেও পুলিশ উকিল থাকে। আমি জানি না কোন সমাজে আমরা বাস করছি, কোথায় আছি, কেন আছি, যেখানে মানুষ তো ছেড়েই দাও, অবলা পশুগুলোর ওপরে এরকম অত্যাচার করা হয়। আমি জানি না, তবে এটাই ভালো, তেজু এখনো ভালো আছে, ও আমার কাছেই আছে, আমার বাড়িতেই আছে। কিন্তু এটা তো একটা তেজুর প্রশ্ন, বাকি কত তেজু রাস্তায় থাকে যারা আমরা জানি না, ওরা বলতে পারে না ওদের সাথে রাতটা কি যায়, রাতের অন্ধকারে ওদের সাথে কি হয়। আমরা শুধু দেখি একটা গাড়ির পেছনে দুটো কুকুর ছুটছে, কেন ছুটছে আমরা তার কারণটা কিন্তু কখনো জানতে চাই না। এবং গাড়িতে থাকা অর্ধেক লোক, বিশেষ করে বাইকে থাকা অর্ধেক ছেলেপুলেদের আমি দেখেছি যারা লাথি মেরে চলে যায়, তারা গাড়িটাকে দাঁড় করায় না। মানবিকতা বোধটুকু তাদের নেই যে কেন একটি কুকুর ছুটছে, সবসময় তাদের মনে হচ্ছে কামড়াতে, তাহলে তাদের সাথে কি হয় রাস্তায় বা কি হয়েছে যে গাড়ির পেছনে তারা ছুটছে। বা মানুষ দেখলে, অনেক জায়গার কুকুর তুমি দেখবে মানুষের সাথে খুব একটা মিশতে চায় না, দেখলেই তোমাকে পালাবে, লেজটা গোটানো তাকে দেখলে, মানুষ দেখলে তুমি বিস্কিট খাওয়াতেই পালাচ্ছে। তারপরে তোমাকে বুঝতে হবে দেয়ার ইজ সামথিং রং। সেখানের মানুষরা কুকুরদেরকে এমন কিছু করে যে কুকুররা মানুষ দেখলে ভয় পায়। বেসিক্যালি ছোটবেলায় আমরা পড়েছি কুকুর গৃহপালিত পশু এবং তারা মানুষের খুব ভালো বন্ধু। তাহলে তারা কখন মানুষকে শত্রু ভাবতে শুরু করে? কোটানকোট প্রশ্ন। এবং আমার প্রশ্ন, আমরাও একটি মানুষকে প্রথম তোমার সাথে আলাপে তুমি তাকে প্রথম, আমরা মানুষ জাতিটাই এমন, আমরা তাকেও নিজেদের শত্রু ভাবি। কুকুর বেড়াল তো কোন ছাড়। আমরা প্রথমে কোনো মানুষকে বিশ্বাস করতে গেলে, সেটা চেনা ছেড়ে দাও, অচেনা মানুষকে বিশ্বাস করতে গেলে, চেনা মানুষও তোমার থেকে যদি ধার চায় যে আমাকে দেবে এই মাসটা, তখন তোমার মনে হবে ফেরত দেবে তো। হ্যাঁ, এখন আমি জানতে চাই, এই যে তেজুর যে তুমি বললে তাকে পানিশ করা হয়েছিল বোধহয়, হ্যাঁ, সে তাকে থানা থেকে অ্যারেস্ট হয়েছিল। এফআইআরটা প্রথমে যা হয় পুলিশ নিতে চায় না কোনোভাবেই পুলিশ, ওদের লজ আছে কিন্তু ওই লজগুলি ইমপ্লিমেন্টেশন নেই। আমি ওদের বক্তব্য, আপনি একটা উকিল নিয়ে আসুন, আপনি ওপর মহলে খবর দিন, আপনার যদি জানাশোনা থাকে ওপরে কাউকে বলুন, সে ফোন করবে। তারপরে নইলে আমাকে যেটা বলা হয়েছিল আমাদের পর্ণশ্রী থানা থেকে যখন ধরা হয়েছিল লোকটাকে, দিদি 2-4টে রুলের বাড়ি মেরে ছেড়ে দিও, আর কিছু করবে না। তো আমি তখন বললাম এটা কি আমার মেয়ে বা আপনার মেয়ের ক্ষেত্রে হলো তাই হতো, রুলের বাড়ি মেরে ছেড়ে দিতেন? তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন আসছে কেন? যে একটা কুকুরকে রাস্তায় ধর্ষণ করতে পারে, সে তো 2 দিন পরে একটি মেয়েকেও ধর্ষণ করতে পারে, নিশ্চয়ই পারে, করতেই পারে। তাহলে আজকে আপনি 2টো রুলের বাড়ি মেরে ছেড়ে দেবেন মানে উনি জানলেন যে এটা অ্যালাউ, আপনি রাস্তায় থেকে রাস্তার পশুকে ধর্ষণ করতে পারেন, তারপরে মেয়েদেরও করতে পারেন, কালকে হাত টানবে, পরশু শাড়ি টানবে, তারপরে আর সেই মানে ভদ্রলোক, মানে যেই কুকুরটিকে রেপ করেছিল সেই লোকটির মানে ফ্যামিলির কিছু ট্রেস পাওয়া গিয়েছে? হ্যাঁ, একদম। ফ্যামিলিতে তার অদ্ভুত ভাবে তার মা, তার ওয়াইফ এবং তার 3 কন্যা সন্তান। অবাক লাগছে না? মানে তার বাড়িতে 5 জন মেম্বার, 5 জনই মহিলা। এবং অবাক ভাবে তাকে যেদিনকে ধরা হচ্ছে রাত্রিবেলা, তার স্ত্রী এসে আমাকে বলে আপনি একটু উইথড্র করে নিন। আমার স্বামী না কোনো মহিলাদের দিকে তাকায় না। আমি তখন বললাম ও মহিলাদের দিকে তাকায় না, কুকুরের দিকে তাকায়। কি হিপোক্রিসি এটা! ওয়াইফই বাঁচাচ্ছে। হ্যাঁ, ওয়াইফ এসে বলে আমরা জানে, তার মানে প্রতিদিন যে মোটামুটি মেবি হয়, তার বাড়ির সামনে জিনিসটা হচ্ছে, সিসিটিভি ফুটেজটা আমি পেয়েছি, কতদিন পরে পেয়েছি আমি নিজেও জানি না। তেজুর সাথে ঘটনাটা 1 বছর আগে থেকে না 2 বছর আগে থেকে হচ্ছে আমি জানি না, তবে ও স্টেরিলাইজ ছিল না। আমার বাড়িতে আসার পরে আমি ওকে মানে তখন করতে পারিনি, 6 মাস 7 মাস বাদে আমি স্টেরিলাইজেশনে ওকে পাঠাই। বুঝতে পেরেছি। আচ্ছা, এটা মানে একটা অদ্ভুত ঘটনা আমরা শুনলাম। হ্যাঁ, এখন আমি
একটা তোমাকে মানে জিজ্ঞেস করবোই, এটা তুমি তো বললে তুমি এনজিওর হেল্প নাও না, হ্যাঁ? না না, তো এনজিওর কথা কখনো কিছু ভেবেছো কি? একটা এনজিওর যদি খুব তুমি একটা মারাত্মক প্রশ্ন। অ্যাসোসিয়েশনে আসো, তো অনেক সহজ হয়ে যায় তোমার জন্য কাজটা। আমি 10 বছরে যা শিখেছি, হুম, আমি আগে একটা কথা বলে নিই, যেহেতু মানে কি বলবো, আমি ওদের নিয়ে এত যেহেতু চিকিৎসা করি বা ওদের স্টেরিলাইজেশনে পাঠাই, বা এই যে ভ্যাকসিন গুলো তুমি নাম বললে, হুম, বা কোন টাইমে কি রোগ হয়, এগুলো জানতে গিয়ে তো আমাকে হুম, কিছুটা পড়াশোনা করতে হয়েছে, একদম কিছুটা হেল্প নিতে হয়েছে। হুম, আমার এক্ষেত্রে আমাদের যিনি মানে আমাদের ওখানে একটি সরকারি হাসপাতাল আছে, হুম, আমাদের ওখানে তাওয়া বলে একটি রেস্টুরেন্ট আছে, তার পাশের গলিতেই আমাদের তেহালার যে পশু চিকিৎসালয়, হুম, সেখানে সেখানে ডক্টর আনন্দ মাইতি, হুম, উনি আমাকে যথেষ্ট স্নেহ করেন এবং ওনার হাতেই আমার প্রচুর জিনিসপত্র শেখা। তাছাড়াও আমার ভাতৃসম একজন আছেন ডক্টর দীপক দে, হুম, ও এখন মালদার ভেটেরিনারি হাসপাতালের ওর এখন বদলি। ও প্রচন্ড আমাকে এই ব্যাপারে মানে কি করে আমি ভ্যাকসিন করব, কি করে আমি ইঞ্জেকশন দেব, কোন ওষুধটা মানে হিউম্যান কোন কোন ব্র্যান্ডগুলো ওদের ওপর চলে, হিউম্যান অ্যানাটমি আমাদের মানে ওদের সাথে কোথায় মিল আছে, কত মাসের পর থেকে তুমি কি করতে পারো যাতে আমার কোনো সমস্যা না হয়, ওরা আমাকে এ ব্যাপারে অনেকটাই হেল্প গাইড করেছে। করে। তাছাড়াও বেশ কিছু প্যারাভেট আছে হুম, যারা সত্যি আমাকে হেল্প করছে, এবং কিছু অ্যানিমাল অ্যাক্টিভিস্ট, হুম, এরা না থাকলে না মানে আমার যে ব্যাকবোনটা বলে না যে আমাদের তোমার 33টা হাড় আমার হুম, মেরুদণ্ডে, এই হাড়টা কিন্তু হতে লাগে, আমার একাই আমি সব করছি না, তোমার সাপোর্ট সিস্টেম। বিশাল সাপোর্ট সিস্টেম। তার মধ্যে প্রথম সাপোর্ট সিস্টেমটা আমি নাম বলবো শিলাজিৎ মজুমদার। আমার এই কাজের জন্য বা আমার অনেকটা জীবনে ওনার প্রচুর অবদান। তো বক্তব্য, ওনার সাথে আমার মানে প্রথম আলাপ 2015 সালে। সেই সময় আমি মানে 17তে তো এই বাচ্চা এনেছি তোমাকে বললামই, তাহলে সেই সময় আমার বাড়িতে কুকুর বেড়াল ছিল না বা আমি কাজও করতাম না। তো যখন তখন সেই সময় 15 সালটাতে আমার খুব শরীর খারাপ ছিল, মানে দারুণভাবেই আমি সেই সময়, যেহেতু আমার অত বড় একটা শরীর খারাপ, তার জন্য আমার যা হয় মেন্টাল হেলথও ঠিক ঠিক ছিল না। সেই সময় আমারই স্টুডেন্টের একজন বন্ধু ছিল, যিনি ফটোগ্রাফার ছিল ছেলেটি, নাম যতদূর মনে হচ্ছে অনর্ঘ্য, আমার এখন ঠিক মনে নেই। তো একদিন এই আমার বাড়িতে এসে গল্প টল্প করতে করতে বললো, তুমি তো এখন একাই থাকো, পড়াও টড়াও না, সারাদিন বসে থাকো, চলো আমি আজকে শিলাজিদ্দার বাড়ি যাব, যাবে আমার সাথে? তখন আমি এক সেকেন্ডে তাকিয়ে বললাম, কি ঝিন্টি? তখন বলছে হ্যাঁ। আমি বললাম বাহ, তা তো ভালো, যাওয়া যেতেই পারে। তখন বললে হ্যাঁ, উনি মাঝে মাঝেই ওনার ফ্যান বেস যারা আছেন তাদের নিয়ে একটা মিটিং রাখেন, আমরা যাই, উনি দেখা করেন। আমি বললাম তা আমাকে ঢুকতে দেবে? তখন বললো যে কেন দেবে না, চলো। আমি বললাম, তাহলে চল। তো আমাকে বললো, তুমি শিলাজিদ্দার ফ্যান তো? আমি বললাম কতটা ফ্যান তা তো জানি না, তবে ছোট থেকে ওই ঘুম পেয়েছে বাড়ি যা, ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, আর ওই ও জীবন রে, হ্যাঁ বসুন্ধরা, এই গানগুলো তো ছোট থেকেই মানে যখন কলেজে পড়ি সেই সময় তোকে তো শুনে আসছি। ওনার লাইভ পারফরমেন্স আমি কখনো দেখিনি, কোনোদিনও দাদার তখন দেখিনি, কিন্তু ওই যা ওই ভিডিও টিডিও যা ফুটেজ দেখি ওই রকম। তাই বললাম হ্যাঁ যাবো, সেলিব্রিটি কেমন হয় চোখে দেখতে হবে তো, মানে আমি তো কোনোদিনও কোনো সেলিব্রিটি হিসেবে দেখিনি। তো গেলাম, এই প্রথম আমার অ্যান্টেনায় যাওয়া, সেদিনকে দুপুরবেলা 3:30টার সময় গিয়ে পৌঁছলাম। তখন দেখলাম ও বাবা, কোথায় সেলিব্রিটি, উনি তো মানে আমার যে ধারণা ছিল, আমি জানি না অন্যান্য সেলিব্রিটির সাথে তোমার সেভাবে দেখা হয়নি, ওটা সেলিব্রিটি আমার মনে হলো প্রথম দিন গিয়ে। খুব প্রাণোচ্ছল প্রাণ খোলা একটা মানুষ, খুব ভালো মানুষ। তো আমি যে গেছি সেদিনকে, তো আমি ওনাকে তো চিনিও না। আমি তখন আমার এদিকে তখন আমার মনে আছে বিগ বস একটা বলে একটা শো হতো, তো ওই শোটাতে উনি গেছিলেন, এবং জয়জিৎ, মনে নামটা ব্যানার্জি, আমার যতটা মনে হয় বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি হবে, শিলাজিৎ মজুমদার, এনারা ছিলেন। আমি ওই শোটা দেখতাম না, কিন্তু আমার মেয়ে দারুণ ভক্ত ছিল। আমার মেয়ে শিলাজিৎ মজুমদারকে তখন ফোন নিয়ে নিয়ে শুধু আমার ফোন থেকে ওনাকে মানে কি মনে হয় ফোনে কিছু করতে হতো, ওনাকেই শুধু ভোট দেবে। আর আমার বর ছিল জয়জিতের খুব ফ্যান, জয়জিৎকে ভোট দেবে। তাও আমি জানতাম এই দুজনের মধ্যে খুব, আমার মেয়ে বলতো দেখবে শিলাজিৎ মজুমদারই জিতবে, আর আমার বর বলতো দেখবে জয়জিৎ, দেখবি জয়জিৎই জিতবে। তো সেই শোটাতে যতদূর সম্ভব জয়জিৎই মনে হয় জিতেছিল, যতটা আমি, এই শোটা সম্পর্কে আমার কোনো নলেজ নেই। তো আমি ওইখানে গিয়ে প্রথমে বললাম, আমার মেয়ে না তোমার মানে তুমিই বলেছিলাম, হ্যাঁ তোমার দারুণ ফ্যান, একটু কথা বলবে গো। তখন উনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই, লাগিয়ে দে ফোন, প্রথম দিনই দে, লাগিয়ে দে ফোন, লাগা লাগা ফোন লাগা, কথা বলি তোর মেয়ের সাথে। তো দেখি, তো
তো আমাকে বললো তুইও কি আমার বান্ধবী? আমি বললাম নিশ্চয়ই। বলে তোর মেয়েও আমার বান্ধবী? আমি বললাম হ্যাঁ। তো আমি ফোনটা লাগিয়ে আমার মেয়েকে বললাম যে আমি একটা জায়গায় এসেছি, তুই কথা বলবি? তখন বললো কোথায় গেছো? আমি বললাম তুই কথা বলেই দেখ। তো প্রথমে যখন উনি হ্যালো বললেন, কি কথা বলছে জানি না, আমার মেয়ে তো আমার যখন আমি হাতে পেলাম, মা তুমি শিলাজিৎ মজুমদারের বাড়িতে গেছো? তুমি আমাকে বললে না তো। আমি বললাম ভাই আমিও জানতাম না। আর ঠিক সেই সময়টা ও আমার মায়ের কাছে থাকতো, মানে যেহেতু পড়তে পড়তে আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমার মেয়ে হয়, আমি যেহেতু কন্টিনিউ করবো আমার এডুকেশনটা, আমি ছাড়তে চাইনি। আমার মেয়ে আমার কাছে প্রথম 6 মাসই ছিল। আচ্ছা। সেই 6 মাস আমি আমার বাড়িতে থাকতাম, মানে বাপের বাড়িতে থেকে পড়াশোনা করেছি। তারপরে আফটার 6 মান্থস ওকে আমি সম্পূর্ণ আমার মায়ের কাছে দিয়ে আমি শ্বশুর বাড়িতে ব্যাক করি। তখন এই শ্বশুর বাড়ি থেকে আমার পড়াশোনাটা বাকি চালিয়েছিলাম। হ্যাঁ, শনি রবিবার ও আসতো, বা ওর বাবা গিয়ে ওকে নিয়ে আসতো, আমার মা পাঠাতো, এরকম করে করে আমাদের চলতো। সেই 2015তেও কিন্তু ও মায়ের কাছেই, তখনও আমার কাছে আসেনি, মায়ের কাছেই থাকে। তো আমি ফোনটা যখন করেছিলাম তখন আমার বাপের বাড়িতেই ও। তো আমাকে তুমি গেলে আমাকে বললে না? আমি বললাম আমি কি থোড়াই জানতাম ওনার বাড়ি কেমন, উনি কেমন। আমি বাড়িতে গিয়ে সব বলবো, উনি কেমন, ওনার বাড়ি কেমন, উনি কি খায়, আচ্ছা কি পড়ে আছে। মানে ও খুব শিলাজিৎ মজুমদারের মানে দারুণ। হ্যাঁ, ওটা কিন্তু গান শুনে যতটা না, ততটা হচ্ছে বিগ বস দেখে। হ্যাঁ, এই হচ্ছে ফ্যান। তারপরে সেই প্রথম যাওয়া, তারপরে যাই হোক পরের সপ্তাহে আবার একটা ডেট মিটিং, মানে উনি কথা বলবেন, আমি আবার গেলাম। এই করতে করতে একটা নেশা হয়ে গেল। এবং অদ্ভুতভাবে আমি যখন অ্যান্টেনাতে যেতাম তখন দাদার বাড়িতে 5টা বাচ্চা। হ্যাঁ, এবং আমি তখন মানে ভয় না পেলেও কুকুরকে, কিন্তু আমি তো খুব একটা ওদের সাথে তো খুব একটা মেলামেশা করতে পারতাম না। তো এসে একদম গায়ের কাছে শুকতো। আর দাদার এখানে একটা বসার সিট ছিল লম্বা করে, আমি না পাটা তুলে বসেছিলাম। তাতে দাদা বুঝেছিল যে আমি কোথাও না কোথাও মানে কিছু না কিছু আমাকে জিজ্ঞেস করছিল প্রবলেমটা কোথায় কুকুর নিয়ে। তখন আমি বলেছিলাম যে না, কুকুর নিয়ে কোনো প্রবলেম নেই। এই যেমন অনেকে বলেন ভয়, মানে কি বলবো, ভয়ও ঠিক বলবো না, কুকুর তাও আবার রাস্তায় যারা ঘুরে বেড়ায় তারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে আমার প্রশ্ন ছিল অনেক। তো আমি বললাম যে না, ভয় না। তখন আমাকে দাদা একেবারেই বলেছিল অ্যান্টেনায় আসছিস ভালো কথা, শিলাজিৎ মজুমদারকে মানতে হলে তো এদেরও মানতে হবে। হ্যাঁ, তুই যেমন আমার ভক্ত, আমি কিন্তু এদের ভক্ত। এই যে প্রথম সময় আমি পাটা নামিয়ে বসলাম, দেখলাম না ওরা তো বেশ শোকে, রোজ আসে শোকে। আমি নিচে যখন বসতাম এখানে আসে, চুমু খায়, একটু চাটিয়ে চলে যায়। এই আস্তে আস্তে ওদের সাথে বন্ধুত্বটা আমার হতে থাকলো। ওই যে দাদা বললেন যে এখানে আসতে হলে আমি যেমন, তুই যেমন আমার ভক্ত, এরা কিন্তু মানে আমি কিন্তু এদের ভক্ত। এরা ওনার ভক্ত একবারও বলেনি, উনি এদের ভক্ত। তারপরে অনেকদিন পরে আমি দাদাকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা তোমার বাড়িতে এরকম, তখন তো আমি জানতাম না যেদের কি বলে, এরা কোট আনকোট ভারতীয় কুকুর, ইন্ডি ডগস, আমরা কি বলি নেরি কুকুর, রাস্তার কুকুর। তো আমিও সেরকমই বলেছিলাম, আচ্ছা রাস্তার কুকুররা তোমার বাড়িতে কেন? তখন রাস্তার কুকুর তো এ তো আমার বাড়ির কুকুর। আমি তখন বললাম আমি হয়তো তোমাকে ঠিক বোঝাতে পারছি না, বললাম যারা রাস্তায় থাকে, বললো না এটা তো ছোট থেকে আমার বাড়িতে। মানে উনি কিন্তু ওনার যার জন্য আমি আজকে এত কিছু শিখেছি, উনি বললেন না এটা তো রাস্তায় থাকে না, এটা তো জন্মেছি আমার বাড়িতে। এর মায়ের নাম ছাপু। তো ছাপুর সমস্ত কথা হলো, ছাপুর কেন ছাপুর বাচ্চারা দাদার কাছে, ছাপু মানে কি করে হলো, সবটা গল্পটা আমি শুনলাম। কিন্তু আমার ওই জায়গাটা ছিল না, এরা দেশীয় কুকুর, এরা ভারতীয় বাচ্চা। তখন আমার এতটা আমি জানতাম যারা জব বলে নেরি কুকুর, স্ট্রে ডগ, রাস্তার কুকুর, আমি বলতাম। তো তারপরে আস্তে 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 আমার এগুলো ভাঙতে থাকলো আমার। তো দাদা আমাকে বলেছিল তোর মনে হয় না যে কোনো সম্পর্ক, এই যে আমি বলবো এরা আমার, আমি যে বললাম যে আমি এদের ভক্ত, ভক্ত ভগবানেরই হোক, শিষ্য গুরুরই হোক, কোনো সম্পর্ক কিন্তু টাকায় কেনা যায় না। হয় কি তোর মনে হয় টাকায়? সবটাই তো মনের মিল। তো আমি তো কেনাটা তো, এরা আশ্রয়হীন, আমার মনে হয়েছে যে আমি মাকে বাড়িতে এনে রাখবো, বা এদের আমার দায়িত্ব। ওর মা এখন নেই, ওর মা চলে গেছে, সুতরাং বাকি দায়িত্ব বাচ্চাগুলো আমার কাছে দিয়ে গেছে, আমি বাচ্চাগুলোকে রাখি। সবটা যখন শুনলাম তখন আস্তে আস্তে আমার চোখ খুলতে থাকলো। এই 15 থেকে 17 জার্নিটা, 17তে পেলাম আমি দুর্গাকে। ততদিনে আমার একটা আন্দাজ, মানে ওদের ট্রিটমেন্ট না হোক, ওদের ধরতে হয়, ওদের আদর করতে, বিস্কিট দিতে, জল রাখতে হয়, এই আন্দাজটা আমার হয়ে গেছে, বা ওদের চোখের দিকে তাকাতে হয়, এই ধারণাটা আমার হয়ে গেছে। তখন আমার ট্রিটমেন্টের ধারণা বা ভ্যাকসিন তখনও কিন্তু আমার আসেনি দুর্গাকে আনার আগ পর্যন্ত। দুর্গাকে আনার পরে আমি বুঝলাম এদেরকে ওষুধ দিতে হয়, ভ্যাকসিন করাতে হয়। তারপর যখন দুর্গা আমার বাড়িতে গিয়ে দেখতাম লম্বা শটাং হয়ে বিছানায় শুয়ে আছে,
যখন বাইরে বেরোতাম দেখতাম দুর্গার মা রাস্তাতে শুয়ে আছে, দুর্গার বোন ভাই সব রাস্তাতে, আমার চোখের সামনে একটা একটা করে অ্যাক্সিডেন্টে মরতে থাকলো। আমি বললাম এটা কেন? যদি একটা মেয়ে বাড়িতে পায় তাহলে বাকিরা কেন কি দোষ করলো? তাহলে ওর মা কেন এইভাবে আছে? আজকে আমি যদি আমার মাকে দেখি বা আমার মেয়ে যদি আমার তার মাকে দেখে রাস্তায়, আমাদের তাহলে আমাদের কি হবে? দুর্গাও তো বাইরে যখন আনতাম মাকে আদর করতো, ওর মা ওকে চাটতো। তাহলে আমি বলছি, তাহলে মা আর মেয়ের মধ্যে এত হেলেনমেন্ট ডিফারেন্স থাকবে কেন? তাহলে আমার কি করণীয় যেখানে মা একটু রিলিফ পায়, মাকে আমি ভালো রাখতে পারি? সেই সময় থেকে আমার শুরু হলো হুম। রাস্তার বাচ্চাদের খেতে দেওয়া এবং স্টেরিলাইজেশনটা, হুম। যে আমি আর দুর্গা রাস্তায় হতে দেবো না। রাস্তায় দুর্গাদার মানে রাস্তার জন্য দুর্গারা নয়, আশ্রয়হীন দুর্গার একদম। হবে না। রাস্তাতে কুকুর থাকবে কেন? প্রথম প্রশ্ন আমার এখানে। সত্যি বিদেশে যেখানে করা হয় রাস্তায় কুকুর কেন? কিসের জন্য? তোমার যদি মনে হয় তুমি তোমার সোসাইটিকে সুরক্ষা দেবে, হুম। তোমার সেটা তো তোমার দায়িত্ব, তুমি সিসিটিভি লাগাও। হুম। রাস্তাতে তুমি ওদের দিয়ে বিনামাগনায় তুমি সিসিটিভির কাজ করিয়ে নিচ্ছ, কিন্তু এন্ড অফ দ্য ডে ওদের ওই গরম জল জুটছে,